প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি ওয়েস্টার্ন গল্প চক্রান্ত এর আরও একটি অংশ। এটি হচ্ছে তৃতীয় অংশ। তাহলে চলুন শোনা যাক। 6। যাওয়ার আগে আরও একটা গুলি ছুঁড়েছিল লোকটা, কিন্তু মিস করল। ঘোড়া ছুটিয়ে শহরের দিকে চলে গেল সে। লোকটা কে ছিল? ভাবছে নাইজেল। হোটেলে যে তাকে নোটটা দিয়েছিল সে, কিন্তু কাজটা অসমাপ্ত রেখে চলে গেল কেন? চার্লির দোকানে স্যাম হকিন্সের হুমকির কথা এবার মনে পড়ল ওর। সে বলেছিল, তোমার কাছে যখন গান থাকবে তখন মোকাবেলা হবে। সম্ভবত ওটা স্যামই ছিল। এটার সম্ভাবনাই বেশি। ঘোড়ার পিঠ থেকে জিনটা খুলে নিজের কাঁধে চাপিয়ে শহরের দিকে রওনা হলো নাইজেল। ঘোড়া থেকে লাফিয়ে পড়ার সময়ে পায়ে কিছুটা চোট পেয়েছে, কিন্তু ওদিকে আর এখন তার খেয়াল নেই। এখন তার প্রতিশোধ চাই। মেইন স্ট্রিটে সে যখন পৌঁছলো তখন শহরটা অন্ধকারে ডুবে গেছে। অনেকক্ষণ দরজায় করাঘাত করার পর আস্তবলরক্ষী লণ্ঠন হাতে দরজা খুলল। এখন তোমার আবার কি চাই? কাঁচা ঘুমটা ভাঙিয়ে দেয়ায় বিরক্ত স্বরে প্রশ্ন করল বব। আমার আরেকটা ঘোড়া লাগবে। শহরের বাইরে কেউ আমাকে অ্যাম্বুশ করে ওই ঘোড়াটাকে মেরে ফেলেছে। তাই ওই ঘোড়াটার দাম $25 বা $30 হবে। নাইজেল 3টা স্বর্ণমুদ্রা বের করে বাড়িয়ে দিল। ঠিক আছে, নিশ্চয়। খুশি হয়ে ওটা গ্রহণ করল বব। তোমার কি আরেকটা ঘোড়া দরকার? হ্যাঁ, ওটা নেয়ার জন্য ফিরব আমি, কিন্তু কিছু কাজ আমার বাকি রয়েছে। একটা ঘোড়া তৈরি রেখো, আমি আসছি। শেরিফের অফিসে নালিশ জানাতে যাচ্ছ? না, কঠিন স্বরে বলল নাইজেল। এর প্রতিকার আমি নিজেই করব। মেইন স্ট্রিট ধরে দীর্ঘ পায়ে এগোলো নাইজেল। দুটো সেলুনের জানালা দিয়ে কিছুটা আলো রাস্তায় পড়েছে। হোটেলের দোতলা থেকে দুটো জানালায় আলো দেখা যাচ্ছে। হলুদ আলোয় জানালা দুটো ভৌতিক চোখের মতোই দেখাচ্ছে। গ্যারি মেয়ার সেলুনের দরজা দিয়ে ভিতরে উকি দিল নাইজেল। পেছনের টেবিলে দুজন কাউ বয় বসে বিয়ার খাচ্ছে। সামনের টেবিলগুলোতে কিছু শহরের লোক রয়েছে। বারের পিছনে বারটেন্ডার ব্যস্ত হাতে গিলাস পালিশ করছে। ওর পিছনে বড় আয়নাটার উপর বড় বড় অক্ষরে একটা সাইনাটা রয়েছে। পিস্তল জমা দাও, শেরিফ কারভার। বারের অন্য প্রান্তে দাঁড়ানো স্যাম হকিন্সকে দেখতে পেয়ে বাট উইং দরজা ঠেলে ভিতরে ঢুকলো নাইজেল। লোকটার সামনে হুইস্কির একটা বোতল। দরজাটা বাদুড়ের ডানার মতোই দুলে ওঠার শব্দে বিড়ালের মতো চোখ তুলে বারের পিছনে আয়নাটার দিকে তাকালো স্যাম। নবাগত লোকটার উপর নজর পড়ার সঙ্গে সঙ্গে সে ঘুরে দাঁড়ালো, সতর্ক চোখ। সোজা এগিয়ে লোকটার থেকে হাতখানেক দূরে এসে থামল নাইজেল। পিস্তলের বাটটার উপর আঙুল বোলাচ্ছে সে। এই দাঁড়াও, প্রতিবাদ জানালো স্যাম। আমি তো ল্যাংটা। তোমার মতো লোচ্চাকে সায়স্তা করতে আমার পিস্তলের প্রয়োজন হবে না, জবাব দিল নাইজেল। তারপর গান বেলটা খুলে বারের উপর রাখলো। দূরের টেবিলে বসা কাউবয় দুজন সোজা হয়ে বসলো। ওদের চোখগুলো কিছু অ্যাকশন দেখার আশায় উদগ্রীব। শহরের লোকগুলো তাদের তাস খেলা আর ড্রিঙ্ক বাদ দিয়ে একটা ভালো মারপিট দেখার আশায় তাকিয়ে আছে। নাইজেলকে তৈরি হওয়ার কোনো সুযোগ না দিয়ে দুই পায়ের ফাঁক লক্ষ্য করে লাথি চালালো স্যাম। কিন্তু এখন সে আর সেই আগের মাতাল নাইজেল নেই। হাঁটু ভাঁজ করে ডান পা আড়াআড়ি ভাবে ধরে লাথিটা ঠেকালো সে।
দুজনের শিন বনে সংঘর্ষ হলো। এবার এবার দু হাতে ঘুষি চালাতে চালাতে এগোলো নাইজেল। একটা শক্ত মার মুখের উপর পড়ায় ডি আর রাঞ্চের লোকটার পাতলা ঠোঁট থেতলে রক্ত বেরিয়ে এলো। রাগে গর্জে উঠে ঝাঁপ দিল সে। ওর ভারী কাঁধের ধাক্কায় বাড়ির উপর গিয়ে পড়ল নাইজেল। একটা চেয়ারের দিকে হাত বাড়ালো স্যাম। নাইজেল সামলে ওঠার আগেই চেয়ারের একটা পায়া ভাঙার শব্দ হলো। চেয়ারের পায়াটাকে প্রচণ্ড বেগে নাইজেলের মাথার উপর নামিয়ে আনলো স্যাম। চট করে বসে না পড়লে ওর মাথাটা ছাতু হয়ে যেত। প্রচণ্ড শব্দে বারের উপর পড়ল ওটা। নিচ থেকেই সোজা ঝাঁপিয়ে মাথা দিয়ে স্যামের পেটে টুস মারল তরুণ রানচার। অতর্কিত আক্রমণে ব্যথায় কোকিয়ে চেয়ারের পায়াটা ছেড়ে নাইজেলের মাথা হেডলকে পেঁচিয়ে ধরল স্যাম। নাইজেল কামারের বিশাল হাতুড়ির মতো ঘুষি মারছে প্রতিপক্ষের পেটে, কিন্তু শক্ত আঁটুনিতে পেঁচিয়ে ধরা হাতের কবল থেকে মাথাটা মুক্ত করতে পারছে না। কিন্তু পেটের উপর শক্ত মার বেশিক্ষণ সহ্য করতে পারল না স্যাম। নাইজেলকে ছেড়ে পিছিয়ে গিয়ে হাঁপড়ের মতো শ্বাস টানছে সে। ওর বিড়ালের মতো চোখজোড়া বিষ ছড়াচ্ছে। কাটা ঠোঁট থেকে রক্ত গড়িয়ে চিবুকে নেমেছে। হাত দুটা মুঠো করে চিতাবাঘের মতো এগোচ্ছে নাইজেল, শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি। আশপাশের টেবিল ছেড়ে লোকজন উঠে দেয়ালের দিকে সরে যাওয়ার সময়ে মেঝেতে চেয়ার ঘষার শব্দ হচ্ছে। পিছিয়ে একটা টেবিলের সাথে ধাক্কা খেল স্যাম। টেবিলটার উপর অনেক খালি বোতল রয়েছে। ওর পিছনে বোতল উল্টে পড়ার আওয়াজ হলো। দ্রুত ঘুরে একটা বোতল তুলে নিয়ে ছুঁড়ে মারল সে। মাথা সরিয়ে নেয়ার চেষ্টা করেছিল নাইজেল, কিন্তু এতটা সময় পেল না। ওর কপাল ছুঁয়ে ঠিকরে বেরিয়ে গিয়ে দেয়ালে বাড়ি খেয়ে ঝনঝন শব্দে ভেঙে নিচে পড়ল ওটা। আঘাতে কিছুটা আচ্ছন্ন হয়ে পিছিয়ে গেল নাইজেল। লাফিয়ে এগিয়ে মাথা লক্ষ্য করে একটা প্রচণ্ড ঘুষি চালালো স্যাম। তারপর আরও কয়েকটা। ঘোরের মধ্যেই হাত তুলে নিজের মুখ বাঁচালো নাইজেল। ওর হাঁটুর উপর বুটের একটা লাথি পড়ল। পড়ে গেল সে। বিজয় উল্লাসে চকচক করছে স্যামের চোখ। পাঁজর ভেঙে দেওয়ার জন্য জোড়া পায়ে বুকের উপর লাফিয়ে পড়ল সে। সময় মতোই গড়িয়ে সরে গেছে নাইজেল। খালি মেঝের উপর পড়ল স্যামের বুটের দুটো গোড়ালি, কিন্তু সরে যাওয়ার পরও পাঁজরে দুটো লাথি খেল। ব্যথায় নাইজেলের আচ্ছন্ন ভাবটা কেটে গেল। আর একটু সরে লাথি মারা বুটসহ পাটা দুহাতে ধরে ফেলল সে। সমস্ত শক্তি দিয়ে মোচড় দিল নাইজেল। ভূপাতিত হলো স্যাম। মনে হলো যেন সারা সেলুনটা কেঁপে উঠল ওর পতনে। এই সুযোগে উঠে দাঁড়ালো নাইজেল। স্যামও দাঁড়িয়েছে। তীব্র আক্রোশে স্যামকে পিটাতে শুরু করলো সে। একটা ডান হাতে একটা বাম হাতে পিস্টনের মতো হাত চলছে ওর। স্যামও পাল্টা ঘুষি মারছে, কিন্তু এখন নাইজেল খেপা পাগল। কোনো আঘাতই এখন সে অনুভব করছে না, কোনো ব্যথাই টের পাচ্ছে না। স্যামের মুখে আর পেটে সে সমানে মেরে চলেছে, থামছে না। জবাব দেওয়ার চেষ্টা করছে স্যাম, কিন্তু ক্ষিপ্ত নাইজেলের বিরুদ্ধে এঁটে উঠতে পারছে না। নাইজেল বুঝতে পারছে তার প্রতিদ্বন্দ্বী ওর প্রচণ্ড আক্রমণে ধীরে দুর্বল হয়ে আসছে। ইউমায় এতদিন পরিশ্রমে তার পেশি শক্ত হয়েছে, সহ্য ক্ষমতাও বেড়েছে। বারের উপর ফেলে ওকে সমানে মেরে চলেছে নাইজেল। ধীরে বিশাল স্যামের হাত পা শিথিল হয়ে এলো, কিন্তু তখনও আক্রোশের সাথে ঘুষি মেরে চলেছে নাইজেল। আর পারল না স্যাম। জ্ঞান হারিয়ে আপনা আপনি হাঁটু ভাঁজ হয়ে মেঝের উপর পড়ে স্থির হয়ে রইল। বারটেন্ডার মেহগনি বারের উপর একটা বোরবনের বোতল রেখে পালিশ করা একটা গিলাস এগিয়ে দিল। তুমি দেখালে বটে, এটা আমার তরফ থেকে। বোতলটাকে উপেক্ষা করে নিজের হ্যাট তুলে নিয়ে রুমাল দিয়ে ঘাম মুছল নাইজেল। মাথা ঝাঁকিয়ে স্যামের
অচেতন দেহটার দিকে ইঙ্গিত করল সে। নিশ্চয় তোমাদের কোনো বিরোধ ছিল, কিন্তু তুমি তার পুরো শোধ নিয়েছ, মন্তব্য করল বারটেন্ডার। শয়তানটা আমাকে অ্যাম্বুশ করে গুলি করে মারতে চেয়েছিল মাত্র ঘন্টাখানেক আগেই। কি বলছো তুমি? ও তো গত 2 ঘন্টা যাবৎ এখানে মাল খাচ্ছে, হয়তো আরো কিছুটা আগে থেকেই। বারটেন্ডারের দিকে অবাক চোখে তাকালো নাইজেল। কি বলছো তুমি? ওর ঘোড়াটা কোথায়? ওর ঘোড়া কোনটা? গুরুলাটা? ইঁদুর রঙের ঘোড়া ওর। দ্রুত গানবেলটা পরে ব্যাট উইন দরজা ঠেলে বেরিয়ে এলো নাইজেল। সেলুনের সবার চোখ ওকে অনুসরণ করল। স্যামের অচেতন দেহটা অসাড়ভাবে বারের তলায় পিতলের পাদানির পাশে পড়ে রয়েছে। বাইরে হিসিং রেইলের সাথে বাঁধা রয়েছে 3টে ঘোড়া, দুটোর বাদামি রং, একটা গুরুলা। মেটে রঙের ঘোড়ার জিনের তলায় হাত ঢুকালো নাইজেল। একেবারে শুকনো, ঘামের চিহ্ন মাত্র নেই। তাহলে কে তার দিকে গুলি ছুঁড়েছিল? কপাল কুঁচকে আস্তবলের দিকে রওনা হলো সে। ডায়মন্ড এম রাঞ্চটা সিরেনো শহর থেকে 20 মাইল। উপত্যকার সমতল জমিতে দাঁড়িয়ে আছে দালানগুলো। অনেক উত্তরে দিগন্তের কাছে নীল ছায়ার মতো দেখা যায় গিলা পাহাড়গুলো। কিছুটা কাছে পশ্চিমে এবড়োখেবড়ো মাস্টাং পাহাড়। ফ্যাকাশে চেহারা দেখে বোঝা যায় ওদিকে পানির বড্ড অভাব। দূর থেকে দেখে ডায়মন্ড এম রাঞ্চটাকে একটা ছোট লোকালয় বলেই মনে হবে, কিন্তু জনশূন্য। দালানগুলোর আশেপাশে কেউ নড়ছে না। তার দিয়ে ঘেরা বিশাল এক এলাকাটা খালি। লম্বা রাঞ্চ হাউসটার সামনে কিছুটা ফাঁকা জায়গা। রাঞ্চ হাউসের মুখোমুখি প্রায় একই সমান ব্যাংক হাউস। ওপাশে কয়েকটা গুদাম, আস্তবল, একটা কামারশালা আর কয়েকটা কোরাল। সবগুলোই আকারে বড় এবং পাথর আর রোদে পোড়া ইটের তৈরি। দালানগুলোর মাথা ছাড়িয়ে অনেকটা উপরে একটা উইন্ডমিলের পাখা অলসভাবে ঘুরছে। রান্নাঘরের চিমনি দিয়ে ফিতের মতো ধোঁয়া পাকিয়ে উপর দিকে উঠছে। রাঞ্চ হাউসের বারান্দায় বসে 2জন লোক সিগারেট ফুঁকছে। ওদের একজন নাইজেল ম্যাটসন, অন্যজন মার্টি হাওয়ার্ড। মার্টি গরু নিয়ে বুড়ো ম্যাটসনের সাথে প্রথম এই উপত্যকায় এসেছিল। লোকটা নাইজেলের থেকে বয়সে বড়, কিন্তু এই পরিবারের অনুগত। বছরের পর বছর ঘুরেছে, কিন্তু ডায়মন্ড এম ছেড়ে সে আর যায়নি। লোকটার দেহে চর্বি বলে কোনো পদার্থ নেই। নীল চোখ দুটো কিছুটা কোটরে ঢোকা। রোদে ফ্যাকাশে হওয়া গোফের নিচে ওর ঠোঁট জোড়ায় একটা কৌতুকের হাসি লেগেই আছে। রোদে ফ্যাকাশে হওয়া গোফের নিচে ওর ঠোঁট জোড়ায় একটা কৌতুকের হাসি লেগেই আছে। সজারুর মতোই কাঁটাওয়ালা মানুষ মার্টি, কিন্তু নাইজেল জানে ওর উপর ভরসা করা যায়। বিল ম্যাটসনের স্থান ওর কাছে ছিল খোদার পরেই, আর ডায়মন্ড এম ওর তীর্থ। কাগজে কলমে আমাদের 3000 গরু আছে, অন্যমনস্কভাবে বলল তরুণ রাঞ্চার। কিন্তু তোমার গোনায় আছে মাত্র 300। কেউ বিরাট বড় একটা খেলায় নেমেছে। বিশাল ঝাড়ু ব্যবহার করছে ওরা, জবাব দিল মার্টি। ঝেঁটিয়ে আমাদের রেঞ্জ পরিষ্কার করে ফেলেছে ওরা। বক্স এইস আর অন্যান্য রাঞ্চ, ওদেরও কি একই অবস্থা? এই উপত্যকায় প্রত্যেক রাঞ্চার মার খাওয়া কুকুরের মতো কেউ কেউ করছে, কিন্তু কারভারের ওদিকে কোনো খেয়াল নেই। কারভার শহরের লোক, মন্তব্য করল নাইজেল। শহরের লোকের ভোটেই ওর শেরিফের পদটা টিকে আছে, তাই রাঞ্চারদের সে কোনো পাত্তা দেয় না। আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। একটু ভেবে সে জিজ্ঞেস করল, আচ্ছা, এরা কি রুস্টারের গরুও চুরি করেছে? ঠিক বলতে পারলাম না, স্বীকার করল মার্টি, কিন্তু ওর যা আছে তাতে সে এই ডায়মন্ড রেঞ্জ প্রায় ভরে ফেলেছে।
হয়তো রুস্টারের সাথে আমার কথা বলা দরকার। বুড়ো যদি থাকতো, সে কথা বলে সময় নষ্ট করতো না। প্রতিবাদ করলো মার্টি। ডায়মন্ড রেঞ্জ থেকে ডি আর গরুগুলোকে দাবড়ে দেখিয়ে দিয়ে আসতো। তোমার ধারণা কঠিন হাতে হাল ধরার ক্ষমতা আমার নেই? আমার বিশ্বাস ডায়মন্ড শেষ হয়ে গেছে। সান্তা অ্যানার মতোই মৃত। ভালো, কিন্তু এখনই কবর দিও না, মৃদু হাসির সাথে জবাব দিল যুবক মালিক। মার্টি সবসময় অন্ধকার দিকটাই আগে দেখে, কিন্তু বিপদের সময়ে সে পাশে দাঁড়িয়ে শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে। দুজনেই নীরবে ভাবছে। মার্টি বিগত দিনের গৌরবের স্মৃতিচারণ করছে। নাইজেল চোখা চেহারার রোস্টারের কথা ভাবছে। লোকটা সম্ভবত এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিল। বিল ম্যাটসন মারা গেছে, তার ছেলে ইউমায় জেল খাটছে। এর থেকে বড় সুযোগ আর কি? নিশ্চয় সে ধরে নিয়েছে ডায়মন্ড এম এখন ভেঙে গুড়িয়ে যাবে। তাই মাস্টাঙ্গের শুকনো এলাকায় ডায়মন্ড এমের সীমানায় সে রাঞ্চ করেছে। ডায়মন্ড রাঞ্চের মাটিতে সে গরু চড়াচ্ছে। ধীরে সবটাই সে গ্রাস করতে চায়। আর কোনো রাঞ্চারের তার রেঞ্জ ব্যবহার করার অধিকার নেই। কেবল পার হয়ে কোথাও যাওয়ার জন্য ব্যবহার করতে পারে। বহুকাল আগে কেবল বন্দুক আর রাইফেলের ধোঁয়ায় সীমানা নির্ধারিত হয়েছে। এখনও কিংকোল্ড দিয়েই পশ্চিমের লোকেরা নিজেদের সমস্যার সমাধান করে। কমে এসেছে এখন, কিন্তু তবু সিসাই এখনও পশ্চিমের আইন নিয়ন্ত্রণ করে। রুস্টার যদি উদ্যত হয় তবে হয়তো সামনে কিছু ঝামেলা হতে পারে, কিন্তু জিনিস স্বামীকে সে শুধরাবার মতো উপযুক্ত সময় দেবে। মনের কথা মনেই চেপে রেখে সে শুধু বলল, আমার মনে হয় আবার গরুর পাল গড়ে তোলার সময় আমাদের এসেছে। সেই ঝাঁঝরিতে পানি ভরার সামিলই হবে। সেটা ঝাঁঝরিতে পানি ভরার সামিলই হবে, ব্যঙ্গ ভরে জবাব দিল মার্টি। যতই পানি ঢালো সব বেরিয়ে যাবে। আমার মতে এই চোরগুলোর পকেট ভারী করার জন্য মেসে টাকা নষ্ট করা বোকামি। ওদের আগে নির্মূল করা দরকার। তবে কাজটা চাঁদে বসা একটা মানুষের গোঁফ ছাটার মতোই সহজ। আমাদের কোনো লোকজন নেই, আর এই গরু চোরগুলো নেকড়ের মতোই দল বেঁধে চলে। ভাবাবেগে সে আবার বলল, বুড়ো যখন মরেছে, ডায়মন্ডও তখন তার সাথেই মরেছে। উঠে দাঁড়ালো নাইজেল। কাউহ্যান্ডের একটা কাঁধ চাপড়ে দিয়ে সে হেসে বলল, থামো, আমার মনটা ভেঙে চুরমার করে দিও না। বাড়ির ভেতর ঢুকলো সে। শূন্য, অনেকটা কবরখানার মতোই। ঘুরে ঘুরে সব দেখলো নাইজেল। সব কিছুর উপরই পুরো হয়ে ধুলো জমেছে, কিন্তু ওগুলোর সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। জানালার সামনে দাঁড়িয়ে সামনের শূন্য ব্যাংক হাউস আর গুদামের দিকে তাকালো সে। কোরালেও আগাছা জন্মেছে। মনে পড়ছে, এগুলোই একদিন কর্মব্যস্ততায় মুখর ছিল। ব্যাংক হাউসে এখন রয়েছে মাত্র 2জন কর্মচারী। হয়তো মার্টির কথাই ঠিক, ডায়মন্ড এম এখন মৃত। আগামীতে এটাকে কবরই দিতে হবে। আর জিনিকে কিনা সে এখানেই বউ করে আনতে চেয়েছিল, ওই স্বপ্নটা ভুলে যাওয়াই ভালো। যিনি তার জন্য অপেক্ষা করেনি, আরেকজন মানুষ বেছে নিয়ে তার সাথেই সংসার করার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য এতে তার নিজেরও অনেকখানি দোষ রয়েছে, কিন্তু মেয়েটাকে ভুলতে পারছে না সে। মেয়েটা সুখী হয়েছে এই প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছে আর্থার বেইটস। শহরে মেয়েটার সাথে যখন দেখা হলো, ওর অস্বস্তি থেকেও কিছুটা আঁচ করা যায়। হয়তো ডি আর রাঞ্চে গিয়ে সে তেমন সুখী হয়নি। হঠাৎ মনস্থির করল নিজের চোখে দেখেই ব্যাপারটা যাচাই করবে সে। মার্টির কথা অনুযায়ী ড্যান রুস্টার যদি সত্যি ডায়মন্ড রাঞ্চ এলাকায় তার গরু চড়ায়, তবে শক্ত হাতে এটা তাকে সামলাতে হবে। তাছাড়া
ওখানে গেলে ঘরের খবরও কিছুটা পাওয়া যাবে। মেয়েটাকে একবার সে চোট দিয়েছে, এটা ঠিক, কিন্তু হয়তো এখনো এর প্রতিকার করা সম্ভব। 7। পরদিন সকালে যখন নাইজেল ডায়মন্ড রাঞ্চ ছেড়ে মাস্টাং পাহাড়ের দিকে রওনা হলো, তখন সকালের সূর্যের সোনালি আভায় ধুয়ে যাচ্ছে মাস্টাং, কিন্তু উপত্যকা থেকে তখনও কুয়াশা কাটেনি। সকালের বাতাসটায় একটু কামড় আছে, সাথে রয়েছে সেজ আর গ্রিজউডের তীব্র একটা গন্ধ। নাইজেলের ঘোড়াটা নিশ্চিত পায়ে এগিয়ে চলেছে। সূর্যের উজ্জ্বল আলোয় গ্রিজউডের হলুদ ফুলগুলো ঝলমল করছে। হলুদ ফুলের ভিড়ে ইয়োক্কা গাছের সাদা ফুলগুলো প্রায় ঢাকা পড়ে গেছে। কয়েকবারই মাঠে গরু চড়তে দেখে এগিয়ে ওগুলোর ব্যান্ড চেক করেছে নাইজেল। যদিও তার ডায়মন্ড এম রাঞ্চের জমি, তবু এখন পর্যন্ত নিজেদের ব্যান্ডের একটা গরুও দেখতে পায়নি। যেগুলো চড়ছে প্রত্যেকটাই ডান রুস্টারের গরু। যতই পশ্চিমে যাচ্ছে ধীরে ধীরে জমির চেহারা বদলাচ্ছে। সবুজ উপত্যকার রসালো ঘন ঘাস পাতলা হতে হতে শেষে একেবারে মিলিয়ে গেল। এখন এলাকাটা বেশ বন্ধুর হয়ে উঠেছে। টিলাগুলোর মাথায় পাথর দেখা যাচ্ছে। ঘোড়ার খুরের আঘাতে ধুলো উঠতে শুরু করেছে। একটা ক্রিকের ধারে পৌঁছলো সে। ওটা পাহাড় কেটে সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে গেছে। ঝর্ণাটা শুকনো, কয়েকটা জায়গায় সামান্য কিছু পানি জমে আছে। এর ধারেই কোথাও বাসা করেছে রুস্টার, আন্দাজ করল নাইজেল। ক্রিক ধরে এগিয়ে গেল সে। কিছুক্ষণ পর পাহাড়ের একটা বাঁক নিয়েই ঘোড়া থামালো। সামনে একটা রাঞ্চ হাউস দেখা যাচ্ছে। দেখেই বোঝা যায় অযত্নে তাড়াহুড়ো করে করা একটা চওড়া রোদে পুরানো ইটের তৈরি বাড়ি। সম্ভবত ওটাই রাঞ্চ হাউস। আর একটা নিচু ঘর ব্যাংক হাউস। তারে ঘেরা একটা জায়গায় কিছু ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। মাকুসার মতো পায়ের উপর দাঁড়িয়ে আছে একটা উইন্ড মিল। পুরো এলাকা জুড়েই অবহেলিত করুণ একটা চেহারা। ডান রোস্টারের মতো উচ্চাকাঙ্ক্ষী আর সমর্থ লোক এভাবে বাস করছে, এটা বিশ্বাস করা কঠিন। মনে হচ্ছে এটা যেন কিছুদিনের জন্য একটা অস্থায়ী ব্যবস্থা, কেবল আপাতত কাজ চালাবার জন্য তৈরি। আরও কাছে এগিয়ে দেখল বাড়িটার চারপাশে খালি বোতল আর মরিচা ধরা টিন ক্যান ছড়িয়ে পড়ে আছে। বিস্তৃষা বাড়ছে ওর। যিনি এমন একটা পরিবেশ সহ্য করার মতো মেয়ে মোটেও নয়। ধুলো ভরা উঠানে ঢুকে এক সারি কঠিন চেহারার আরোহী দেখতে পেল সে। ব্যাংক হাউসের দেয়ালে হেলান দিয়ে বসে আছে ওরা, যেন কিছুই করার নেই, অলসভাবে সময় কাটাচ্ছে। আর চোখে চেয়ে গুনে দেখল মোট 8 জন ছায়ায় বসে তামাক চিবাচ্ছে। শকুনের মতো ধৈর্য, আর চোখগুলো শকুনের মতোই তীক্ষ্ণ আর সতর্ক। অবাক হলো নাইজেল। এই মরুভূমির মতো রাঞ্চে রুস্টারের 7 জন লোক লাগছে কেন? যদি লাগেই, তবে ওরা কাজ না করে অলসভাবে সময় কাটাচ্ছে কেন? হিসেবে মিলছে না। এখানে কিছু একটা গাফলা রয়েছে, ওর মন তাই বলছে। রাঞ্চ হাউসের সামনে নেমে সিঁড়ি বেয়ে বারান্দায় উঠে দরজায় নক করল সে। বুঝতে পারছে লোকগুলো নীরবে তার প্রত্যেকটা কার্যকলাপ লক্ষ্য করছে। জিনিকে দরজা খুলতে দেখে ওর হার্টবিট বেড়ে গেল। জিনির চোখে বিস্ময়। ঈশ্বর, জিনি, বলে উঠল নাইজেল, তোমাদের কি ভূতে পেয়েছিল যে এমন একটা জায়গায় রাঞ্চ করেছ? ছোটভাবে শুরু করায় কি দোষ? পাল্টা চ্যালেঞ্জ করলো জিনি। শোনো, বলল সে, এই আস্থা করে তোমাকে মানায় না, বেরিয়ে পড়ো। তুমি কি ভুলে গেছো আমি বিবাহিত? না, কিন্তু হয়তো ভুল মানুষকে বিয়ে করেছো তুমি। আমার মতে রুস্টার তোমার সঠিক মর্যাদা দিচ্ছে না। আমার বউ, এর সাথে আমি কেমন ব্যবহার করি সেটা তুমি বলার কে? জিনির পিছনে অন্ধকার কামরা থেকে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল ডান রুস্টার।
জিনি তাড়াতাড়ি একপাশে সরে গেল। রুস্টার ওর পাশে এসে দাঁড়ালো। লোকটা একটুও বদলায়নি, ভাবল নাইজেল, বরং আগের থেকেও যেন একটু কঠিন হয়েছে। ডিয়ার রাঞ্চে আমরা লোকজনের আশা পছন্দ করি না, মুখ বাঁকিয়ে নাইজেলকে শুনিয়ে দিল ড্যান। আর তারা যদি মাতাল আর দাগি আসামি হয় তাহলে তো প্রশ্নই ওঠে না। দরজার কোণা ধরে ওটা বন্ধ করার চেষ্টা করলো সে। দ্রুত দরজার ফাঁকে বুটশুদ্ধ একটা পা রেখে ওকে বাধা দিল নাইজেল। তুমি হয়তো জানো না, ইউমাতে মদ খাওয়া নিষিদ্ধ, পাল্টা জবাব দিল সে। তাছাড়া আমি এখানে কাজে এসেছি, আমাদের কিছু কথা বলা দরকার। আমাদের আলাপ করার মতো কিছু আছে বলে আমি মনে করি না। আমি মনে করি আছে, ধমকে উঠল নাইজেল। তুমি আমাদের রেঞ্জে গরু চড়াচ্ছ কেন? ডায়মন্ড এখন ফতুর হয়ে গেছে, শেষ। তাই নাকি? ঝালের সাথে বলল নাইজেল। তাতেই কি, আমাদের ঘাস ব্যবহার করার অধিকার তোমার জন্মেছে? আইন মেনে চলি আমি, সংক্ষেপে জবাব দিল ড্যান। আইন অনুযায়ী ওটা খোলা রেঞ্জ। বিশ্বাস না হলে ল্যান্ড অফিসের ক্লার্কের সাথে গিয়ে তর্ক করো। আবার দরজা বন্ধ করার চেষ্টা করল সে। হঠাৎ নাইজেলের মনে হলো লোকটা ভয়েই এমন করছে। হয়তো সে ভাবছে মারধর করার মতলব নিয়ে এসেছ। ড্যানেরই একজন কর্মচারী স্যাম হকিন্সকে বেদম পিটিয়েছিল সে। তুমি অনেক বড় বড় কথা বলছো রুস্টার, বলল সে। এটা মনে রেখো, ডায়মন্ড এম এখনো শেষ হয়নি, এবং প্রয়োজন হলে পাল্টা লাথি চালাবে। হাত বাড়িয়ে খপ করে ড্যানের কাঁধ দুটো ধরল নাইজেল। আঙুলগুলো ফ্যানেল শার্টের উপর দিয়ে আঁকড়ে ধরেছে ওকে। নিজেকে ছাড়িয়ে নেয়ার ব্যথা চেষ্টা করল ড্যান, কিন্তু সে আকারেও ছোট, আর ইউমায় কঠিন পরিশ্রমের ফলে এখন নাইজেলের প্রত্যেকটা পেশি শক্ত হয়ে গড়ে উঠেছে। চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না ড্যান। নাইজেল ওকে অবাধ্য কিশোরের মতোই সহজে ধরে রাখল। তারপর ওকে ঝাঁকাতে শুরু করলো। ঝাঁকির প্রচণ্ড বেগে ওর মাথাটা কাপড়ের পুতুলের মতোই সামনে পিছনে দুলছে। শেষে অবসন্নভাবে নেতিয়ে পড়ল সে। আড়ষ্ট হয়ে বিস্ফারিত চোখে দরজার পাশে দাঁড়িয়ে দেখছে যিনি। ভালো করে শুনে রাখো, ড্যানকে বলল ম্যাটসন। আমার রেঞ্জ থেকে তোমার গরুগুলো সরিয়ে নাও। দ্বিতীয়বার যদি আমার সাথে লাগতে আসো তবে ঘোড়া চালানোর বেত নিয়ে আবার আসবো আমি, এবং তোমার পিঠের চামড়া তুলে নিয়ে যাব। একটা কাজ ছেড়ে ড্যানের পিস্তলের খাপ থেকে ওর 45 কোলটা তুলে নিয়ে বাইরের উঠানে ফেলল সে। তারপর বেল্ট ধরে শূন্যে তুলে ওকে অন্ধকার ঘরটার দিকে ছুঁড়ে মারল। সশব্দে মেঝের সাথে ওর মাথা ঠুকে গেল। গোড়ালির উপর ঘুরে নিজের ঘোড়াটার কাছে ফিরে এলো। একবার চোখ তুলে 7 জন কঠিন লোককে আবার দেখল নাইজেল। কেউ নড়ছে না, কিন্তু সে বুঝতে পারছে লোকগুলোর তীক্ষ্ণ চোখে ঘটনার কিছুই মিস যায়নি। পাহাড়ের ভেতর দিয়ে ডায়মন্ডে ফেরার পথে ডিয়ার রাঞ্চের ঘটনা নিয়েই ভাবছে নাইজেল। ওখানে গিয়ে কোনো লাভই হয়নি। মনে হচ্ছে যিনি সুখী হয়নি, কিন্তু সেটা স্বীকার করতে সে রাজি নয়। আজ রুস্টারকে ওভাবে অপদস্থ করায় হয়তো মেয়েটার কষ্ট আরও বাড়বে, কিন্তু তার আর কি করার ছিল? ড্যান রুস্টারকে ওর স্থান কোথায় সেটা ভালো করে বুঝিয়ে না দিলে উত্তরের সুইভিং ভি আর দক্ষিণের লেইজিটিও ডায়মন্ড রেঞ্জে ওদের গরু চড়াতে শুরু করবে। ডায়মন্ড এমেই রয়েছে উপত্যকার সব থেকে ভালো ঘাস। অন্যান্য রাঞ্চাররা ডায়মন্ডের হৃষ্টপুষ্ট গরুগুলোকে ঈর্ষার চোখে দেখে। তার বাবা বন্দুকের জোরে ডায়মন্ড এম প্রতিষ্ঠিত করেছিল। সেও প্রয়োজন হলে গায়ের জোরেই এটাকে রক্ষা করবে। কিন্তু তার আগে গ্রিসাম কাউন্টি ব্যাংক ডাকাতির দায়ে তাকে যারা ফাঁসিয়েছিল তাদের খুঁজে বের করে নিজের নামের উপর কলঙ্ক তাকে ঘুচাতে হবে। তারপর ডায়মন্ড রেঞ্জটা পরিষ্কার করে গরু চোরদের শেষ করবে। পরের কয়েকটা দিন মার্টি আর মারিও
পেড্রোকে নিয়ে ব্যস্ত থাকলো নাইজেল। পেড্রো ডায়মন্ড এর একজন কাউহ্যান্ড, অনেক দিন আছে। ওরা রাঞ্চের গরুগুলোকে তাড়িয়ে জড়ো করে পূবে টার্কি ক্রিকের দিকে নিয়ে এলো। পশ্চিমের পাহাড়গুলো গরু এবং গরুর চোরদের লুকাবার প্রচুর জায়গা রয়েছে। চুরির কাজটা ওদের জন্য যতটা সম্ভব কঠিন করে তুলতে চাইছে নাইজেল। গরুগুলোর দিকে চেয়ে ক্ষোভের সাথে মার্টি বলল, এমন এক সময় ছিল যখন ডায়মন্ড এর গরুর সংখ্যা ৬,০০০ ছাড়িয়ে গেছিল, আর এখন ৩০০ আছে কিনা সন্দেহ। বুড়ো সম্ভবত কবরে শুয়ে ছটপট করছে। এমনও দিন আসবে যখন সে উল্লাসে উঠে বসবে, জবাব দিল নাইজেল। পরদিন শহরের পথে রওনা হলো সে। এতদিনে নিশ্চয় ক্যান্সাস সিটি ব্যাংক থেকে খবরটা টিম ক্রুশ পেয়ে গেছে। কিন্তু জিনির ওই রকম পরিবেশে বন্দী হয়ে আছে, এই ভাবনাটা সে কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছে না। হয়তো বক্স এইসের মালিক ডেভিড হিগিনকে ব্যাপারটা জানালে বুড়ো মোষটা এর একটা প্রতিকার করতে পারবে, ভাবছে সে। ডায়মন্ডের পূব সীমানার পরেই বক্স এইস রাঞ্চ। হিগিন উচ্চাকাঙ্ক্ষী ছিল না। ৩-৪ জন কর্মচারী, যতগুলো গরু সামলাতে পারে তার বেশি সে কখনো রাখেনি। স্ক্যান্ডিনেভিয়া থেকে অনেক দিন আগে এসেছিল ওই দীর্ঘাঙ্গ পুরুষ। একটা বুনো মাস্টাংকে পোষ মানাতে গিয়ে অবাধ্য ঘোড়ার পিঠ থেকে পড়ে ওরই পায়ের তলায় হিগিনের ডান পা থেতলে যায়। ডাক্তার মার্ফি আর কোনো উপায় না দেখে হাঁটুর কাছ থেকে পাটা কেটে ফেলতে বাধ্য হয়। এরপর থেকে ওর কথার চলা দুটোই ধীর হয়েছে। এখনও সে ঘোড়ায় চড়তে পারে বটে, কিন্তু ওর জন্যে কাজটা কঠিন। এই জন্যেই ড্যান রুস্টারকে ফোরম্যান হিসেবে নিযুক্ত করেছিল সে। রুস্টার ছিল যোগ্য কাউহ্যান্ড। বুনো ঘোড়াকে যেভাবে বশ করে সেভাবেই মেজাজ বুঝে চলে হিগিনকে বশ করে ফেলল রুস্টার। তারপর ধীরে ধীরে নিজেই হাল ধরে বসল। ক্রাচে ভর দিয়ে ঠক ঠক শব্দে রাঞ্চ হাউজে হেঁটে বেড়ানো ছাড়া আর কোনো কাজ রইল না। পরে হিগিন ড্যানকে কর্মচারীর বদলে ছেলের মতো দেখতে শুরু করলো। তাই যিনি যখন তারই স্নেহের মানুষটাকে বিয়ে করলো, আপত্তি করেনি হিগিন। কিন্তু বক্স এইসে না থেকে পাহাড়ের ভেতর কেন সরে গেল, ব্যাপারটা নাইজেলের কাছে অস্বাভাবিক ঠেকছে। রুস্টার পশ্চিম থেকে যা করছে, পূব থেকেও তেমনি ডায়মন্ডের জমিতে সে গরু চড়াতে পারত। নাইজেল যখন বক্স এইস রাঞ্চ হাউসে পৌঁছলো, তখন হিগিন বারান্দায় বসে চুরুট ফুঁকছে। একটা নিচুর টুলের উপর রাখা আছে তার ক্রাচ। ভারী গরনের বুড়ো ওক কাঠের মতোই শক্ত। হাউডি মিস্টার হিগিন। বারান্দার পাশে ঘোড়ার পিঠ থেকে নেমে অভিবাদন জানালো নাইজেল। সতর্ক চোখে বুড়োকে লক্ষ্য করছে সে। লোকটা তাকে কিভাবে গ্রহণ করবে সেটা অনিশ্চিত। জানে বক্স এইস মালিকের মতে সে একটা বুনো ঘোড়া, যাকে চাপকে সিধে করা উচিত। রুস্টারে ওখানে গেছিলাম, সাবধানে শুরু করলো নাইজেল। একটা সিগারেট তৈরি করছে সে। জিনিকে দেখে মনে হলো সে খুব একটা সুখে নেই। আমার মেয়ে ফিরে এসেছে, ঘোষণা করলো হিগিন। এখানে ফিরে এসেছে? নাইজেলের আঙুলের ফাঁক দিয়ে তামাক আর সিগারেট তৈরির কাগজটা পড়ে গেল। সে কি রুস্টারকে ছেড়ে দিয়েছে? উদ্গ্রীব স্বরে প্রশ্ন করল তরুণ ম্যাটসন। ওদের মধ্যে কিছু পারিবারিক ঝগড়া হয়েছে। একটু হতাশার ভাব যেন ফুটে উঠল ডেভিড হিগিনের স্বরে। বুঝলাম না। ড্যান অত্যন্ত ভালো লোক, ওর চেয়ে ভালো আর কাজের লোক আমি দুটো দেখিনি। হয়তো ওকে নিজের বউকে সম্মান করতে শেখানো তোমার উচিত। দরজার কাছ থেকে জিনির গলার সাড়া পেয়ে ফিরে তাকালো নাইজেল। কড়া মার দেয়া সুন্দর একটা সুতির জামা পরেছে, পরিপাটি করে আঁচড়ানো সোনালি চুলে খোপা বেঁধেছে, চমৎকার দেখাচ্ছে। তারপর সে লক্ষ্য করল ওর কাটা আর থেতলানো ঠোঁট। কি হয়েছে? বিস্ময়ে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল নাইজেল।
ড্যান আমাকে মেরেছে, একটু তীক্ষ্ণ স্বরেই জবাব দিল সে। তুমি চলে আসার পরেই। ওকে এত রাখতে আমি কখনো দেখিনি। গতকাল সে শহরে গেল, আর আমি বাড়ি ফিরে এলাম। তুমি বিবাহিত, রুক্ষস্বরে বলল ওর বাবা। স্বামীর পাশেই তোমার জায়গা। আমার সাথে কুকুরের মতো ব্যবহার করলে আমি সেটা মোটেও সহ্য করব না, তীব্র প্রতিবাদ জানালো জিনি। ড্যান ভালো লোক, এর ব্যাখ্যা সে দেবে, জোর দিয়ে বলল হিগিন। যাও, এখন ভিতরে যাও। হাত ছড়িয়ে অসহায়ভাবে নাইজেলের দিকে তাকালো জিনি, তারপর ভিতরে ঢুকে দরজা ভিজিয়ে দিল। মেয়েটা চলে যাওয়ার পর হিগিনের দিকে ফিরল ম্যাটসন। শোনো, বলল সে, জিনি তোমার মেয়ে, কিন্তু ড্যান ওকে যেভাবে রেখেছে তা শুয়োরেরও যোগ্য না। দয়া করে আমাদের পারিবারিক ব্যাপারে তুমি বাগড়া বাঁধাতে এসো না, কঠিন স্বরে জানালো বস। যিনি এখন বিবাহিতা, ওকে বিয়ের শর্ত মানতে হবে। হিগিনের দিকে তাকিয়ে রইল নাইজেল। বলার আর কিছুই নেই। জানে ওই বুড়োর সাথে তর্ক করে কোনো লাভ নেই। ড্যান রুস্টার ওর মন জয় করে নিয়েছে। নিরাশ ভঙ্গিতে কাঁধ উঁচিয়ে নিজের ঘোড়ার দিকে এগোলো সে। 8 দুপুর 12টার দিকে সিরেনোতে পৌঁছল নাইজেল। ধুলো উড়িয়ে মেইন স্ট্রিট ধরে এগোবার সময়ে একটা ডাক শুনে ঘোড়া থামালো সে। ফিরে দেখল সিরেনো সেন্টিনাল ছাপাখানার দরজায় দাঁড়িয়ে ফ্রেড রাশবি ওকে হাতের ইশারায় কাছে যেতে বলছে। ঘোড়ার মুখ ঘুরিয়ে ফিরে এসে নামল সে। তুমি কি এখনও জন রায়ানের ব্যাপারে আগ্রহী? প্রশ্ন করল ফ্রেড। নিশ্চয়, জবাব দিল নাইজেল। তাহলে ভিতরে এসো। ফ্রেডের পিছু নিয়ে ভিতরে ঢুকলো তরুণ ম্যাটসন। জেনি কোথায়? প্রশ্ন করে প্রেসের কাছে ওকে খুঁজল। ও ক্রিকের ধারে পিকনিকে গেছে, জবাব দিল এডিটর। তরুণ বার্ড ওকে নিয়ে গেছে। একটু হাসল সে। মেয়েটা বিয়ে করে বসলে আমি সত্যিই বিপদে পড়ে যাব। কোনো কারণ নেই, ওই মেয়ের সাথে নাইজেলের কোনো সম্পর্ক নেই। তবু ওর মনটা কেন যেন একটু মোচড় দিয়ে উঠল। হয়তো উইলো গাছের ছায়ায় বসে, হয়তো বার্ড জেনিকে চুমুও খাচ্ছে। এটা ওর সহ্য হচ্ছে না। দ্য লর্ডসবার্গ লিডারের একটা কপি তুলে নিয়ে ভাঁজ খুলে ভিতরের পাতায় দাগ দেয়া একটা খবরের দিকে নাইজেলের দৃষ্টি আকর্ষণ করিয়ে কাগজটা বাড়িয়ে দিল। পড়ে দেখো। খবরটা সংক্ষিপ্ত। স্টেজ কোচ ডাকাতি। বুধবার রাতে লাস ক্রুসেস্টোন্স স্টেসকোসকে শহরের পশ্চিমে বাইয়ার্স কাট এর কাছে আটক করা হয়। ডাকাতরা স্টক বক্সের সাথে যাত্রী 5 জনের কাছে যা ছিল তাও অপহরণ করে। জন রায়ান নামক একজন গরু ব্যবসায়ী ওদের বাধা দিতে পিস্তল বের করেছিল, কিন্তু ডাকাতের দল ওকে মেরে ফেলেছে। শেরিফ পাওয়ার্স ওদের ধরার জন্য পছি নিয়ে ওদের পিছনে ধাওয়া করেছিল, কিন্তু ওরা ছড়িয়ে পড়ায় ওদের ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। মনে করা হচ্ছে এই দলটাই ডেমিংয়ের আশেপাশে ডাকাতি করছে। নীরবে হতাশভাবে কাগজটা টেবিলের উপর নামিয়ে রাখল নাইজেল। ওর চেহারা আড়ষ্ট দেখাচ্ছে। এতে গ্রিসাম কাউন্টি ব্যাংকের ডাকাতির অপবাদ ঘুচানোর আর কোনো উপায় রইল না। মরা মানুষ কথা বলে না, মন্তব্য করল রাশবি। বলতে হবে তোমার কপালই খারাপ। হ্যাঁ, স্বীকার করল নাইজেল। এখনও ঘোর কাটিয়ে উঠতে পারেনি সে। তবে তার পার্টনার এখনও এই শহরেই কোথাও আছে। তাকে অ্যাম্বুশ করে মারার চেষ্টার কথা মনে পড়ল ওর। হয়তো তোমার কথাই ঠিক, বলল নাইজেল। আমি জেনে শুনেই বলছি, জোর দিয়ে বলল এডিটর। কেউ গুজব ছড়াচ্ছে। গুজব? ভুরু কুচকে তাকালো তরুণ রানচার। হ্যাঁ, শোনা যাচ্ছে তুমি নাকি ইউমাতে একটা গরু চোরের দলের সাথে যোগ সাজস করে এই এলাকায় গরু চুরি করাচ্ছ। $42,000 তোমারই হেফাজতে আছে। স্যাম হকিন্স যা বলেছিল
সেটা সত্যের খুব কাছাকাছি বলেই তুমি ওকে পিটিয়েছ। শুকনো একটা হাসি দিল ফ্রেড। কেউ একজন আগুনে ঘি ঢালছে। আশ্চর্য, বলে উঠল নাইজেল। নিজের টেবিলে বসলো রাশবি। এসো বসো, আমার একটা থিওরি আছে। একটা চেয়ার টেনে নিয়ে বসলো নাইজেল। এমনও হতে পারে, বলে চলল এডিটর। তুমি যা ভাবছো তার থেকে অনেক বড় ব্যাপার এটা। হয়তো এর সাথে সমাজের মাথা স্থানীয় কেউ জড়িত আছে। যেমন? প্রশ্ন করল নাইজেল। কাঁধ উছালো ফ্রেড। কে বলতে পারে? জ্যাক রেনল্ড, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, টিম ক্রুজ, ব্যাংক ম্যানেজার, কিংবা ডাক্তার মার্ফিও হতে পারে। তুমি কি গাঁজা খেয়েছো? একটা হাত তুলে ওকে থামালো ফ্রেড। পুরোটা শুনে নাও। ওই দলটা অনেক দিন যাবৎ পোকার খেলছে। অনেক টাকার লেনদেন হয়েছে। খেলাটা ব্যাংক ডাকাতির পর থেকে এখন আর সেলুনে নয়, ডাক্তার মার্ফির বাসাতেই সরিয়ে নেওয়া হয়েছে। ওদের কারো টাকার টান পড়লে ব্যাংকের ভোল্ট থেকে টাকাটা নিয়ে তোমার উপর দোষ চাপানোর চেয়ে সহজ উপায় আর কি আছে? এটা একটু বেশি হয়ে গেল না? আপত্তি জানালো নাইজেল। উঠে দাঁড়িয়ে বাইরের দিকে তাকালো সে। তারপর দ্রুত ঘুরে প্রশ্ন করল, ওই লোকটা কে? চোখ কুঁচকে ধুলোময় জানালার কাচের ভিতর দিয়ে বাইরের দিকে তাকালো ফ্রেড। রাস্তার ওপাশে স্টোরের সামনে দাঁড়িয়ে আছে পাতলা গড়নের একটা লম্বা লোক। ওর পরনে ছাই রঙের শার্ট, নোংরা নীল একটা জিন্সের প্যান্ট, গলায় একটা লাল রুমাল পেঁচানো, বাম গালে ব্যাঙের আকারের একটা জন্ম দাগ। হবে কোনো বেকার লোক, আমি চিনি না, বলল রাজবি। ওকে আগেও কোথায় যেন দেখেছি, ভুরু কুচকে ভাবতে ভাবতে বলল নাইজেল, কিন্তু মনে করতে পারছি না কোথায়। লোকটা ওখান থেকে সরে অন্যদিকে চলে গেল। আবার আগের কথায় ফিরে আসা যাক, বলে চলল এডিটর। তুমি ফিরে আসায় কেউ একজন খুব অস্বস্তি বোধ করছে। সেই এসব গুজব ছড়াচ্ছে। মনে হচ্ছে কারো কাবার্ডে মরা মানুষের হাড় লুকানো রয়েছে। যাদের নাম বললাম তাদেরই একজন সেদিন ল্যাং মেরে ফেলে দিয়ে চাবিটা তোমার পকেটে ঢুকিয়ে দিয়েছিল। রাজবি লোকটা বেশি কল্পনাপ্রবণ, ভাবল নাইজেল। নইলে এমন একটা উদ্ভট কল্পনা ওর মাথায় আসলো কিভাবে? আমার ধারণা এটা জন রায়ানেরই কাজ, মন্তব্য করল নাইজেল। কিন্তু এখন সেটা প্রমাণ করা কঠিন হয়ে উঠল। তোমার বিশ্বাস আমি বদলাতে পারবো না, এসে বলল এডিটর। কিন্তু আমার মনে হচ্ছে পুরো ঘটনাটা যখন জানাজানি হবে তখন শহরের লোকজনের তাক লেগে যাবে। ব্যাংকের দিকে এগোবার সময়ে রাজবীর কথাগুলো নিয়ে ভাবছে নাইজেল। কিন্তু এমন অবাস্তব কথার গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। সেদিন ওখানে জন রায়ান ছাড়া আর যারা পোকার খেলছিল তারা প্রত্যেকেই সন্দেহের ঊর্ধ্বে। কিন্তু সে কি ভুল লোককে সন্দেহ করছে? জন রায়ানের ব্যাপারে ক্যান্সাস ব্যাংকে খোঁজ নিতে বলায় লোকটা বেজায় অখুশি হয়েছিল। কিন্তু টিম ক্রুসের সৎ নাগরিক বলে সুনাম আছে। ব্যাংক ম্যানেজার অতিথিকে নিজের অফিসে নিয়ে বসালো। ক্যান্সাস সিটি থেকে কোনো জবাব এসেছে? প্রশ্ন করল নাইজেল। না, এখনও কোনো খবর আসেনি। মোটা মোটা আঙুলে পেটে হাত বুলাচ্ছে ক্রুশ। তবে তোমাকে তো আগেই বলেছি, এসব ব্যাপারে বেশ সময় লাগে। অমায়িক হাসিতে টিমের গালে টোল পড়ল। কিন্তু একটা ইন্টারেস্টিং প্রস্তাব আছে। আজ সকালেই ওটা পেলাম। বলো শুনি। ক্যাশ $10,000 বিনিময়ে তুমি ডায়মন্ড বিক্রি করবে? অবাক হয়েছে নাইজেল, কিন্তু মুখের ভাবে সেটা প্রকাশ না করে ব্যাংকারকে খুঁটিয়ে দেখছে। তবে কি ফ্রেড রাজবীর কথাই ঠিক? টিম ক্রুসি কি চালাকি করে ওকে সরিয়ে রাঞ্চটা দখল করতে চায়? কে কিনতে চায়? প্রশ্ন করল নাইজেল। লোকটা মানে যে কিনতে চায় সে তার নাম এই মুহূর্তে প্রকাশ করতে চায় না, হাসল ক্রুশ। কিন্তু এটা ঠিক যে
সে যোগ্য লোক এবং এই ব্যাংকেই তার বেশ কিছু টাকা জমা আছে। রানচার? অবশ্যই। বাবা এটা $1,00,000-এও বেচত না। সন্দেহ নেই, স্বীকার করল রানচার। ব্যাংকার। কিন্তু তার সময়ে ওখানে 6,000-এরও বেশি গরু চড়ত। কিন্তু এখন 600ও হবে কিনা সন্দেহ। এখন ওখানে রান্স হাউস আর দালান কোঠা ছাড়া আর কিছুই নেই। অবশ্য বিশাল এক এলাকা জুড়ে রয়েছে তোমার রেঞ্জ। ওটা আমি 25,000-এও বিক্রি করব না, জোর দিয়ে বলল নাইজেল। একটু ভেবে দেখো, উপদেশ দিল ব্যাংকার। এখানে যা ঘটেছে, এরপরে হয়তো তোমার অন্য কোথাও গিয়ে বসবাস করাই ভালো হবে। আমার জন্ম এই সান সিয়েমন ভ্যালিতে, জবাব দিল নাইজেল, এবং এখানেই আমি মরব। অশান্ত মনে নিজের ঘোড়াটার কাছে ফিরে এলো নাইজেল। ক্রুস কি নিজেই কেতা, ভাবছে সে। তার জিজ্ঞাসাবাদে কি লোকটা ঘাবড়ে গেছে? ওর কথা অনুযায়ী একজন রানচারি প্রস্তাবটা দিয়েছে। উপত্যকার উত্তরে মাত্র 3জন রানচারি আছে যারা ডায়মন্ড এর মতো একটা বড় রাঞ্চ সামলাতে পারে। সুইমিং জের বুড়ো জেকব, ফ্লাইং ভির জেমস ভিকেরো, আর লেজিটির জেমস টাইলার। ওদের কেউ যদি আজকে শহরে এসে থাকে, তবে সেলুনে গেলেই তার দেখা পাওয়া যাবে। ঘোড়ার পিঠে উঠে গ্রে মেউলের সামনে এসে ভিতরে ঢুকলো নাইজেল। দুপুর মাত্র গড়িয়েছে। ভিতরে মাত্র 2জন বুড়োকে দেখা যাচ্ছে। ওরা ডোমিনো খেলায় ব্যস্ত। বারের পিছনে চ্যাম্পকে যেদিন পিটিয়েছিল সেই লোকটাই রয়েছে। কি চাই বলো চ্যাম্প? এগিয়ে এলো সে। একটা খবর দরকার, বলল নাইজেল। আজ সকালে কোনো রানচার এখানে এসেছিল? একটা রূপার ডলার কাউন্টারের উপর রাখল সে। ব্যবসায় এখন মন্দা চলছে। ডলারটা তুলে নিয়ে জানালো সে। বুড়ো জেকবের 3জন কাউহ্যান্ড আজ সকালে এসেছিল। না, আমি রানচারদের কথা জানতে চাই। না, একটা মাছি মারার জন্য ভিজে ন্যাকড়াটা দিয়ে বারের উপর বাড়ি মারল সে। তবে এক ড্রিঙ্কের রোস্টারকে যদি তুমি কাউম্যান হিসেবে গণ্য করো, সে এসেছিল। তাহলে রুস্টার এসেছিল? হ্যাঁ, কিন্তু বেশিক্ষণ থাকেনি। একটা ড্রিঙ্ক কোনো মতে গিলেই বেরিয়ে গেছে। ওকে খুব ব্যস্ত মনে হলো। ধুলো পড়া ব্যাট উইং দরজার কবজা কোকিয়ে উঠল। বারের পিছনের আয়নায় নাইজেল দেখল সিরেনো সেন্টিলাসের সামনে দেখা লোকটাই ভিতরে ঢুকেছে। নাইজেলের পাশে এক হাতের মধ্যে এসে দাঁড়ালো লোকটা। বিয়ার। বারটেন্ডারকে অর্ডার দিয়ে একটা পিতলের মুদ্রা কাউন্টারের উপর রাখল। তারপর নাইজেলের দিকে চোখ পড়তেই দ্রুত ওর পাশ থেকে সরে গেল। ধন্যবাদ বলে হাত তুলে বারটেন্ডারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো নাইজেল। অ্যাপলজ্যাক আরও $1 খরচ করলো সে। অ্যাপলজ্যাকে আরও $1 খরচ করলো সে, কিন্তু সেখানেও বড় রানসারদের কেউ আসেনি। তাহলে রুস্টারই সম্ভবত প্রস্তাবটা দিয়েছে। শহর ছেড়ে বাড়ি ফেরার পথে ভাবছে নাইজেল। ওই লোকের ডায়মন্ড রান্স কেনার ইচ্ছা হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু $10,000 ক্যাশ সে কোথায় পেল? বুড়ো কুচকে সমস্যাটা নিয়ে ভাবতে ভাবতে চলেছে নাইজেল। ধীরে ধীরে ব্যাপারটা ওর কাছে পরিষ্কার হয়ে এলো। কঠিন চেহারার লোকগুলো কেন দিনের বেলা অলসভাবে বসে সময় কাটাচ্ছিল। রুস্টার কেন নিষ্ফলা মাস্ট্যাংয়ে বসবাস করছে, কেন সে তার রাঞ্চে অতিথির আগমন অপছন্দ করে। ওই লোকগুলো দিনে অলসভাবে কাটায়, রাতে কাজ করে। ডায়মন্ডের সীমানায় বাস করার প্রধান উদ্দেশ্য গরু লুট করে রাঞ্চটাকে শেষ করে ফেলা, তারপর কম দামে রাঞ্চটা কিনে নেয়া। পাহাড়ের ভিতর সুন্দর করে কিছুই তৈরি করেনি, কারণ ওখান থেকে পরে ডায়মন্ড রান্স হাউস সে দখল করবে, তাই যত্ন নিচ্ছে না। অস্থায়ী একটা বন্দোবস্ত করে নিয়েছে কাজ চালাবার জন্য। লোকটা দূরদৃষ্টি আছে বলতে হবে। সব সময় উচ্চাকাঙ্ক্ষী ছিল ড্যান, কিন্তু শেষ পর্যন্ত
এটাই তাকে বিপথে টেনে নিয়ে গেছে। ডায়মন্ডকে রক্ত শূন্য করে মেরে ফেলে ওই গরু চুরির টাকা দিয়েই সে লাশটা কিনে নিতে চাচ্ছে। সন্দেহ করা এক জিনিস, কিন্তু সেটা প্রমাণ করা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। তবে প্রমাণ সে সংগ্রহ করবেই। রাঞ্চে ফিরে মার্টিকে নিজের চিন্তাধারার একটা খসড়া দিল সে। আজই বিকেলে ওকে দেখলাম, বলল মার্টি। তোমার বাবার টেলিস্কোপ দিয়ে আমি নজর রেখেছিলাম। বউকে নিয়ে সে পশ্চিমে যাচ্ছিল। ওর সাথে দুজন কাউহ্যান্ডও ছিল। তাহলে রুস্টার তার স্ত্রীকে বাড়ি নিয়ে গেছে। ওই শুয়োরের খোয়ারটাকে ঠিক বাড়ি বলা চলে না। জিনির বাস করার যোগ্য স্থান ওটা মোটেও নয়। কিন্তু নাইজেলের করার কিছুই নেই। এখানে স্বামী স্ত্রীর ভিতরে বিরোধের কারণ হয়ে দাঁড়াতে চায় না সে। এতে ওর দুর্দশাই বাড়বে, লাভ কিছু হবে না। বরং সে দূরে সরে থাকলেই ওর মঙ্গল হবে। মারিওকে বলো কিছু খাবার একটা থলেতে ভরে যেন তৈরি রাখে, নির্দেশ দিল সে। দুটো পানির বোতলে পানিও ভরে দেবে। সূর্য ডুবলেই আমি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হব। এখন থেকে রুস্টার এবং তার লোকজনের উপর আমাদের দিনরাত নজর রাখতে হবে।